তোমরা? আমাকে আর আমার বউকে ফেলে যেও না, দাঁড়াও। ও বউ, তাড়াতাড়ি বেরিয়ে এসো, এক্ষুনি পালাতে হবে। না পালাতে পারলে ভূতে যে আমাদেরই গলা টিপে মেরে ফেলবে। নতুন বর তার বউয়ের হাত ধরে জঙ্গলের পথে দৌড় লাগায়। আরে তোমরা ভয় পেও না গো, আমরা তোমাদের ঘাড় মটকাবো না। আমরা তো শুধু নতুন বউ দেখতে এসেছি। পেতনির গলা শুনে নতুন বর বউ আরো জোরে দৌড়তে থাকে, আর শাকচুন্নি ও পেতনি তাদের কুটিরে ফিরে আসে। এরপর ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালবেলা জঙ্গলের পাশের গ্রামে কিছু সৈন্য এসে ঢেড়া পিটিয়ে ঘোষণা করে, শোনো শোনো শোনো, আগামী পূর্ণিমা তিথিতে রাজামশাই তার পুত্রের জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করেছেন। এই রাজ্যের সমস্ত গুণবতী কন্যারা সেই সভায় অংশগ্রহণ করতে পারবে। রাজামশাই রূপ ও গুণের বিচার করে তার পুত্রের জন্য যোগ্য পাত্রী নির্বাচন করবে। আর এই সমস্ত কথা গ্রামের ধারের এক গাছে বসে বসে শুনছিল শাকচুন্নি আর পেতনি। তারা এই খবর শুনেই, এই পেতনি, আমি যেটা ভাবছি তুইও কি সেটাই ভাবছিস? হ্যাঁ রে, দিদিকে যদি একবার বিয়েতে রাজি করাতে পারিস তাহলে পরপর আমাদেরও ঠিক বিয়ে হয়ে যাবে। চল, এখন আমাদের প্রথম কাজ হলো দিদিকে গিয়ে রাজি করানো। তারপর তারা দুজনে গিয়ে ডাইনিকে সমস্ত কথা খুলে বলে। না না না, এটা কিছুতেই সম্ভব নয়। ওই রাজার স্বয়ংবর সভায় কিনা আমি যাব? ওখানে কত সুন্দরী রাজকুমারীরা আসবে, আর আমি আমার এই কুৎসিত ডাইনির রূপ নিয়ে? না না না, কখনো না। আরে তুমি এই রূপ ধরে কেন যাবে? রাজসভায় তুমি একদম সুন্দর দেখতে পরীর মতো হয়ে যাবে। পরীর মতো? এই কথা বলেই ডাইনি পরীদের মতো দুটো ডানা বের করে। তাই দেখে তো পেতনি আর শাকচুন্নি খিলখিলিয়ে হেসে ওঠে। আরে দিদি, এইরকম নয়। ওফ, তুমি দেখছি কিছুই বোঝো না। আমাদেরই যা করার করতে হবে। তখন শাকচুন্নি আর পেতনি ডাইনির নানা রকম রূপচর্চা করাতে থাকে। কখনো মুখে হাতে হলুদ মাখায়, আবার কখনো চন্দন, মধু ও নানান রকম ভেষজ উপকরণ দিয়ে মিশ্রণ বানিয়ে মুখে লাগিয়ে দেয়।